দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শামসিন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। নানান ধরনের বিপদ আপদ প্রতিনিয়ত ঘটছে, তার সঙ্গে নির্বাচন এবং রাজনীতি নিয়ে শঙ্কা তো আগে থেকে আছে। আমরা সেসব নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি নেতা ইসরাফিল খসরু, যিনি বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য। ইসরাফিল খসরু, স্বাগত আপনাকে। আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট হুমায়ুনুর, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। হুমায়ুনুর, আপনাকেও স্বাগত। এবং আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, তিনি জামায়াতে ইসলামীর শাহবাগ পশ্চিম থানার আমির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি। ইসরাফিল ভাই আপনাকে, মাহফুজ ভাই আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনিও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা একটু ইসরাফিল খসরু আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে খুবই দুর্ভাগ্যজনকভাবে ফার্মগেটে একজন নাগরিকের মৃত্যু হয়েছে। দেখছিলাম তার একটা বাচ্চার বয়স 4 বছর আর একটা বাচ্চার বয়স 3 বছর। ফলে আমাদের কাছে ধরেন আমরা যখন টেলিভিশনে নিউজ করি এটাতে একজনের মৃত্যু, কিন্তু ওই পরিবারটি আসলে শেষ হয়ে গেল। এবং এই মৃত্যুগুলো এত অনাকাঙ্ক্ষিত এবং এ ধরনের মৃত্যুর সংখ্যা এত বাড়ছে দিনকে দিন। ধরেন এই যে আগুনে পুড়ে যে মিরপুরে পুড়লো, সেখান থেকে আজকে আরেকজনের লাশ উদ্ধার হলো, যে কেমিক্যাল গোডাউনটা মিরপুরে, সেই যে 16 জন মারা গিয়েছিল। এবং এই মারা যাওয়ার ফলে কি হয়, ছিনতাইকারীরা ধরে মেরে ফেলছে এবং একটা তদন্ত কমিটি হয়, এবারও তাই হয়েছে। সরকার কিছু ক্ষতিপূরণ দেয়, এবার বলা হচ্ছে 5 লাখ টাকা ক্ষতিপূরণ। এই সব মানুষের জীবনের দাম কি আসলে 5 লাখ টাকা হয়? আমি একটা পোস্ট পড়ছিলাম, সেখানে মিলন সাহেব, তিনি আগে সরকারের অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, তিনি বলছেন ক্ষতিপূরণ কমপক্ষে 1 কোটি টাকা হওয়া উচিত এবং যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট, এটা তো নকশাজনিত ত্রুটি বা কোনো না কোনো ত্রুটির ফল, তাদের বিচার হওয়া উচিত। এইভাবে আমরা আসলে আর কতদিন মরবো, আর আমাদের জীবনের দাম কেন শুধু 5 লাখ টাকা হবে? দেখেন, ঘটনাটা খুবই দুঃখজনক। এটা তো একটা আইসোলেটেড ইভেন্ট না, যেটা এই ধরনের ঘটনা প্রায়শই ঘটছে। যেমন মিরপুরে আগুন লেগেছে, তারপরে আরো অনেক ঘটনা আমরা দেখলাম। ইপিজেড চট্টগ্রামে, ঢাকা এয়ারপোর্টেও কিন্তু বড় আগুন লেগেছে। সো এখানে খালি তদন্ত করে তো শেষ করলে হবে না, এগুলোর একটা স্থায়ী সমাধান দরকার। সো এগুলো হচ্ছে কি কিছু জিনিসের আলামত, যেটা আমি মনে করি। হ্যাঁ, এটাকে যদি আমি একটু বড়ভাবে দেখি, বড় স্কেলে দেখি, উপর থেকে দেখি, সমাজে যখন ইকুইটেবল ডিস্ট্রিবিউশন ওয়েলথ হয় না, হ্যাঁ, বৈষম্য সৃষ্টি হয় এবং উন্নয়নের যে আপনার সুফল যখন সবাই একইভাবে পায় না, যেটা আমরা গত 15 বছর দেখেছি, কিন্তু এটা একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এবং তখন যারা সমাজে নিগৃহীত, হ্যাঁ, তাদের কিন্তু আর কথার মূল্য থাকে না, দাম থাকে না। ঠিক আছে? সো আপনার যখন সম্পদের যখন সুষম বন্টন না হয় সমাজে, তখন বৈষম্যের সৃষ্টি হয়। তো একটা গোষ্ঠী হয়ে যায় যে যারা নিগৃহীত সমাজে, তাদের কথার দাম থাকে না, কথা থাকে, মানে তাদের কথার কোনো মূল্য থাকে না। সো আপনার যদি এই সামাজিক মানে এই যে অবস্থা, স্ট্রাকচারটাকে যদি আপনার কারেক্ট করতে হয়, তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক গণতান্ত্রিকরণ দরকার, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন যেটাকে বলে। আমরা প্রায় রাজনৈতিক গণতন্ত্রের কথা বলি, বাট অর্থনীতিতে কিন্তু গণতন্ত্রের চর্চা দরকার, যেখানে যেখানে আপনার বেসিক্যালি উন্নয়নের সুফল যেন সবাই পায় এবং এখানে বৈষম্যের সৃষ্টি না হয়। এবং এই যে যেটা আমরা গত 15 বছর দেখেছি, কিন্তু এটা যেন রিপিটিশন না হয়, এটা আমি একটু খুব বড় আকারে বলছি। কাজে আমরা যখন এই কাজটা করতে পারবো, আমরা যে নতুন একটা ইকোনমিক মডেলে আসতে পারি, যেটা আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে প্রায় বলছি, যে খালি রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনীতিতেও কিন্তু গণতন্ত্র দরকার, যেখানে সকলের সমান সুযোগ থাকবে পার্টিসিপেট করার জন্য। যেখানে সমাজের সকল মানুষ আপনার কি বলবো, একটা স্বস্তিদায়ক পরিবেশে ব্যবসা করতে থাকবে, একটা বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ থাকবে, সকলের একটা অপরচুনিটি থাকবে এবং সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সো এই ব্যবস্থাগুলি যদি আমরা করতে পারি, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা কমে আসছে। কারণ যেটা হয় কি, যেটা আমি বলি, যখন বৈষম্য থাকে, তখন কিন্তু একটা শ্রেণী মনে করে যে সব কিছুর কর্তৃত্ব আমার, এবং অন্য শ্রেণীতে যারা আছে তাদের কথার যেটা বললাম মূল্য থাকে না। সো এই অবস্থাটা কিন্তু আপনার ইভেনচুয়ালি যদি সলিউশন করতে হয়, তাহলে আমাদের একটা নতুন ব্যবস্থার দিকে যেতে হবে। অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি সম্পদের সুষম বন্টন, এটা এনশোর করতে হবে ভবিষ্যতের জন্য। জি, তার মানে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। হুমায়ুনুর, আপনার কাছেও এটি নিয়ে একটু আসতে চাই যে ধরেন মানে মানুষের জনজীবনের নিরাপত্তা এবং আমার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আসলে কতখানি? ধরেন যে শ্রমিকটি সেদিন ওই কি বলে কেমিক্যাল গোডাউনে কাজ করছিল, সে বের হতেই পারে নাই, কারণ বাইরে থেকে গেটকিপাররা দরজা লাগিয়ে দিয়েছে। আজকে যে মানুষটি নিচে বসে চা খাচ্ছিল, সে মুহূর্তেই লাশ হয়ে গেল এবং তার জীবনের গল্প শেষ হয়ে গেল।
এবং রাষ্ট্র এইসব জায়গায় 5 লাখ 10 লাখ 2 লাখ, এখানে তো 5 লাখ টাকা দিতে চেয়েছে। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি জেলা প্রশাসন থেকে 1 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এইটা দিয়ে আমার নাগরিক জীবন, আমার জীবন শেষ হয়ে যাবে? ধন্যবাদ মিশু ভাই আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচকগণকে, এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই বিষয়গুলো এত হৃদয় বিদারক, আসলে কথা বলতে গেলে মানে শব্দগুলো সংকুচিত হয়ে যায়। আপনি দেখেন এই যে সেই দিন যে মিরপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা হলো, প্রথমে 16 জনের খবর পেলাম, আজকে একজনকে খুঁজে পাওয়া গিয়েছে। যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদেরও কিন্তু গ্যারান্টি নেই যে কে কতদিন বাঁচবে, কারণ আগুনে পুড়ে যাওয়ার পরেও কিন্তু একটা চিকিৎসার দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং সেইটা নিয়ে সারভাইভ করাওটা একটা ভেরি ডিফিকাল্ট থিং। রানা প্লাজার যখন ঘটনা হয়, ওই ঘটনাটা একদম সামনে থেকে বেশ খানিকটা ইনভলভ হওয়ার সুযোগ হয়েছিল, তখনও দেখেছি যে বাংলাদেশে যারা অ্যাকচুয়ালি বাংলাদেশটা অর্থনীতিটা ধরে রেখেছে শ্রম দিয়ে, মেধা দিয়ে, তাদের কোনো মূল্য নাই, তাদের জীবনের কোনো মূল্য নাই, তাদের বিষয়ে কারো কোনো চিন্তা নাই। এবং আমি যেমন আজকে রাজনীতি করতে এসেছি, আমি যখন রাজনীতিবিদ ছিলাম না তখনও আমার এই অনুভূতিটা ছিল, এবং এখনও আমার কেন জানি কম বেশি মনে হয় যে আমরা রাজনীতিবিদরা কম বেশি এই ঘটনাগুলোকে এনক্যাশ করার চেষ্টা করি, এবং আমরা শুধু সুন্দর করে যেই কথাগুলো বলি, সেটা যখন আমার হাতে সুযোগ আসে যে আমি এই সিচুয়েশনটাকে চেঞ্জ করব এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলা, সেফটি মেজারমেন্টগুলা এমনভাবে স্ট্রিক্টলি এনশিওর করব যাতে এইটা আর ফার্দার না হয়। যেমন আরবান ডিজাইনিং, এইটা কাকে দিয়ে করবেন? আমার দেশে এই যে দেখেন এই ফ্লাইওভারগুলো হলো, যখন এটা ডিজাইন হয়েছে, এই ফ্লাইওভার উল্টা মানে পুরা রাস্তাটা উল্টা ডিজাইন হয়েছে, বহু পত্রিকায় আসছে। এই ডিজাইনটা কারা করছে? আপনি দেখেন, যেই লোকটা শহরে কখনোই থাকে নাই বা তার কোনো আইডিয়াও নাই, তাকে দিয়ে আপনি এই ডিজাইনিং করছেন একদম পিওর, মানে আই এম সরি টু সে দিস, আমি কাউকে আন্ডারমাইন করার জন্য বলছি না, তার তো আইডিয়া নাই কোথায় গাড়িটা সোজা যায় আর কোথাও উল্টা দিকে যায়। সে তার মতো করে একটা ডিজাইন করছে, সেইটাই এক্সিকিউট করে দিছে। এটার যে একটা ফিল্ড সার্ভে আছে, একটা ডিউ ডিলিজেন্স আছে, সেটার কিন্তু কোনো মানে মেইনটেনেন্স নাই। এই জিনিসগুলো বাংলাদেশে হয়, আপনার প্রপার যাকে যেই জায়গায় দেয়া দরকার তাকে সেই জায়গায় দেয়া হয় না। কেন দেয়া হয় না জানেন? ওই যে অর্থনৈতিক এবং পলিটিক্যাল যে দুর্বৃত্তায়ন, ক্ষমতার দুর্বৃত্তায়নের কারণে এই সমস্যাটা হয়। রাজনৈতিক দুর্বৃত্তায়নগুলো কোথায় হয়? এখন আপনি একজন যোগ্য মানুষ, আপনার সমপর্যায়ে আরেকজন মানুষ, তার চেয়ে আপনার কোয়ালিফিকেশন ভালো, কিন্তু আপনার রাজনৈতিক সম্পৃক্ততা নাই দেখে আপনি কাজটা পাবেন না, যার সম্পৃক্ততা আছে সে কাজটা পাবে। এইগুলো না গোড়া থেকে এই সমস্যাগুলো কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না। আমরা যতই ভালো কথা বলি যে এর দায়িত্ব তার দায়িত্ব, দিন শেষে আমি আমার জায়গা থেকে আমি আমার লায়াবিলিটি ওন করতে চাই। আমি আমার রাজনীতিটা এই জন্যই করতে আসছি যে আমি আমার জায়গা থেকে যদি আমি চেঞ্জ করার জায়গায় আমি ভয়েস রেজ করি, যে আমি প্রতিজ্ঞাটা করি, তাহলে আলটিমেটলি আমার সাথে আমি এই কোটা ক্রিয়েট করতে পারবো। কিন্তু যে মানুষটা কোনো অপরাধ করলো, ধরেন আজকে যে মানুষটি মারা গেলেন, তার তো কোনো অপরাধ ছিল না, তিনি ঝুঁকিপূর্ণ কোনো আচরণও করেননি, মানে কোনো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচ দিয়েও যাননি। এটা তো ওনার দোষ না, এটা আমাদের দোষ। তার যে দুটি শিশু সন্তান, তার স্ত্রী, তার বাবা মা বা আরো যারা আছে, তাদের হাতে আপনি যখন 5 লাখ টাকা তুলে দেন, 5 লাখ টাকা দিয়ে আসলে কি হয় হুমায়রা? মানে এটা যদি ব্যাংকে বা পোস্ট অফিসেও রাখে, মাসে 4,000 টাকা পাওয়া যাবে। দুটো বাচ্চার ভরণ পোষণ, খাবার দাবারের জন্য তো একটা ন্যূনতম টাকা লাগে। মানে রাষ্ট্র দেখবেন, মানে উপদেষ্টাদের গাড়ি কেনার জন্য 300 কোটি টাকার বাজেট অ্যালট হয়, কিন্তু একটা মানুষ মারা গেলে, যেই মানুষের সেফটির দায়িত্ব রাষ্ট্রের ছিল, সেই মানুষ মারা গেলে তাকে 5 লাখ টাকা। আমি আস্তে আস্তে দেখছিলাম আমাদের সুপ্রিম কোর্টের একজন বড় ভাই, উনি লিখছিলেন, স্যার আমি 5 লাখ টাকা না, আপনি 10 লাখ টাকা নেন, ওই লোকের জায়গায় আপনি চলে যান, আপনার তো বয়স হয়েছে, আপনার যেমন চলে গেলে হয়তো আপনার এত পিছুটান থাকবে না, এই বাচ্চাগুলোর কি হবে? মানে এটা আমারও ফিলিংস। 5 লাখ টাকা 10 লাখ টাকা, আমরা কোর্টেও দেখছি যে অনেক সময় এই ধরনের দুর্ঘটনা হইলে রিড করে একটা ভালো অ্যামাউন্টের টাকার জন্য, একটা বাচ্চার হাত কাটা পড়ছিল মেশিনে, শিশু শ্রমিক, তার জন্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্যার মামলা করে ওই ধরনের একটা অর্ডার নিয়ে এসেছিলেন। কিন্তু দিন শেষে একটা জীবন থেকে যখন একটা মানুষ চলে যায়, এই যে জুলাইতে এতগুলো মানুষ শহীদ হয়েছে, আপনি না যত টাকাই দেন এটার কম্পেনসেশন ফিরে আসবে না। জি, ইংরেজিতে মনে একটা সেইং আছে, অল লাইভস আর ইকুয়াল, সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স। সো এই যে বৈষম্যটা, আর এখানে বেশি দেখবেন সমাজে বিভিন্ন স্তরে স্বচ্ছতা এবং যখন দায়বদ্ধতার অভাব থাকে, তখন
এগুলোর ফলে কিন্তু এগুলো হচ্ছে আউটপুট, বিভিন্ন স্তর, দিস আর আউটকামস। এগুলো আমাদের রিজলভ করতে হবে। আমাদের সঙ্গে কি শাহ মোহাম্মদ মাহফুজুল হক ভাই যুক্ত হয়েছেন? ওনাকে এখন আমরা যুক্ত করতে পারিনি। আমি একটু ইসরাফিল খোসলা আপনার কাছে আবার আসতে চাই যে এখন আজকে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনি জুলাই আন্দোলনেরও যাকে প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড বলেছিলেন, তিনি প্রেস সেক্রেটারিকে পাশে নিয়ে তিনি বলছেন যে নভেম্বরের মধ্যেই এই ক্যাবিনেটের মেয়াদ শেষ হয়ে যাবে, হাতে মাত্র 1 মাসের মতো সময়। ফলে তার আগে বিএনপি নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সরকারকে একটা তত্ত্বাবধায়ক মুডে যাওয়ার কথা বলেছে। মানে আনুষ্ঠানিক তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু একটা আদলে বা একটা নির্বাচনী মুডে, তার মানে নির্বাচনের জন্য অপরিহার্য কার্যক্রম ছাড়া অন্য কার্যক্রম না করা। এখন সেটি একটি জায়গা, ফলে সরকার কি নির্বাচনী সরকারের দিকে যাচ্ছে বলে আপনাদের কাছে মনে হয়, নাকি এই সরকারটা একটু সংকুচিত হবে, একটু ছোট হবে, একটু টাইট হবে, মানে উপদেষ্টাদের সংখ্যা কমবে বাড়বে, এটা একটি সত্যি সত্যি তত্ত্বাবধায়ক সরকারের মতো হতে যাচ্ছে, যেহেতু বিএনপি এটি চেয়েছে সেই জন্য এটি হচ্ছে কিনা? না, বিএনপি তো তার কথাটা বলেছেই। আমরা দলের পক্ষ থেকে আমাদের যে প্রস্তাবটা ছিল, যে আমাদের যে চিন্তাগুলো ছিল আমরা উত্থাপন করেছি। এখন দেখা যাক এটা কোন দিকে যায়। বাট বিএনপির রেশনালিটি ইজ ভেরি সিম্পল। এটা হলো কি, আমরা বলছি যে বেসিক্যালি এখন যখন একটা ইলেকশনের নির্বাচন রোডম্যাপ তো ঘোষণা হয়ে গেছে অলরেডি, এবং এখন বর্তমানে এই সরকারের মূল দায়িত্ব হবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করা, এবং সেই দিকেই যাওয়া উচিত। এবং সেটার ভিত্তি ধরেই কিন্তু এই কথাটা বলা হয়েছে, কারণ আমরা তখন নতুন করে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট দেখছি না, এই ইন্টারিম গভর্নমেন্টই ইলেকশনের কাজটা করবে। সো ওটাকে ধরেই, এবং আপনি যদি দেখেন আমরা গত 15 বছর আন্দোলনটা কী ছিল, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন ছিল, এবং একটি নিষ্পেষণের বিরুদ্ধে আন্দোলন ছিল, একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল। বাট নির্বাচন কিন্তু আমরা 3টা প্রহসনের নির্বাচন দেখেছি, এবং ওখানে কিন্তু বিএনপির দাবি কিন্তু কন্টিনিউসলি ছিল যে আমরা কেয়ারটেকার সরকারের পুনঃপ্রবর্তন চাই, এটা কিন্তু আমরা বারবার বলে এসেছি। ঠিক আছে, যেহেতু একটা কেয়ারটেকার গভর্নমেন্ট পার সে বর্তমানে নেই, এই সরকারি কেয়ারটেকার দায়িত্বটা পালন করবে, তো আমরা বলি এখন এই সরকারটাকে সেই আদলেই চলে যাওয়া উচিত, এবং ওই মোডে গেলে যেটা হবে যে এখন ফোকাসটা চলে যাবে নির্বাচনের দিকে, এবং সরকার অবশ্যই তার রুটিন কাজগুলো করবে। এটাই তার মানে কি বিএনপি যা বলে সরকার তাই করে, অন্যরা বিশেষ করে জামায়াত, এনসিপি সবাই অভিযোগ করে, বিশেষ করে লন্ডনে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার পরে সরকারের যে মুড, সরকারকে তার আগে সবাই অনেক বেশি প্রো এনসিপি বলতো, হুমায়রাদেরকে সবাই কি বলে কিংস পার্টি বলতো, এখন বিএনপি যা বলে বা ভাবে সরকার সেটাই করছে। ফলে অন্তর্বর্তী সরকারকে এক প্রকার বিএনপির কাছে আত্মসমর্পণ করলো, নাকি বিএনপির বুদ্ধি অনুযায়ী সরকার চলছে? না, সেটা তো মনে হয় না আমার কাছে। আমার তো মনে হয় যেখানে ঐক্যমত কমিশন করা হয়েছে সেখানে সকলে পার্টিসিপেট করেছে। এই জুলাই সনদ সই হলো, এখানে কিন্তু সকলের মতামত নিয়ে জুলাই সনদ করা হয়েছে। হ্যাঁ, সকল বিষয়ে ঐক্যমত হবে না, একটি সমাজে সকল বিষয়ে ঐক্যমত হয় না। হ্যাঁ, যদি সকল বিষয় ঐক্যমত হতো সমাজ তো আর সমাজ থাকে না, তখন তো আপনার রাজনৈতিক দলেরও দরকার নেই। হ্যাঁ, তখন এটা বেসিক্যালি আপনার এটা বাকশালী হয়ে গেল। কাজে আপনার মতের পার্থক্য থাকবে স্বাভাবিকভাবে, এবং মতের পার্থক্য বিএনপির সাথে অন্য দলের সাথে থাকতেই পারে। হ্যাঁ, কিন্তু তাই বলে এটা ধরে নেওয়া ঠিক না যে হ্যাঁ বিএনপির কথাতে সরকার চলছে। বিএনপি যেটা প্রথম থেকে বলে আসছে যে নির্বাচনের ক্ষেত্রে একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন কি বলবো কন্ডাক্ট করার ক্ষেত্রে এই সরকারের যে পরিমাণ যত সহযোগিতা লাভ বিএনপি তা করতে রাজি আছে, করে আসছে, করে যাচ্ছে, এবং ভবিষ্যতে করবে। হুমায়রা, তার মানে কি যে একটা সরকার ছিল আর একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, মানে কেউ কেউ বলছেন যে শাসক পরিবর্তনই এই সরকারের আসলে লক্ষ্য, বা কি বলে আপনার এটাকে, এই সরকারের যে এজেন্ডা সেটি ছিল কিনা, নাকি শাসনতন্ত্রের একটা পরিবর্তনেরও প্রত্যাশা বা ছিল, কথা ছিল? আপনাদের ভাবনায় এই তত্ত্বাবধায়ক মুডে যাওয়া বা নির্বাচনী মুডে যাওয়ার মতো সঠিক সময়টা চলে আসলো কিনা? দেখেন, শুরু থেকে বিএনপি যে কথাটা বলে এসছে, ওনারা এখন পর্যন্ত ওনাদের কথায় একই কথাই আছেন। এইটা অন্তত একদিক দিয়ে ভালো যে ওনারা কথার পরিবর্তন করে না, এটা আমি পজিটিভ। যে কথার পরিবর্তন করছে না এটা পজিটিভ, সেটা হচ্ছে নির্বাচন। আমি মানে এইটা খুবই দুঃখজনক, আবার হাসবো না কাঁদবো এটাও বুঝি না। কারণ 8 তারিখ থেকে, আগস্টের 8 তারিখ 2024 থেকে ওনারা নির্বাচনই চাচ্ছেন, 90 দিনের মধ্যে নির্বাচন, এবং আজ পর্যন্ত ওনারা একই কথাই আছেন। মানে এটা কেন দুঃখজনক কেন? মানে ধরেন 2014 বা 18-তে যদি নির্বাচন ঠিক মতো হতো, তাহলে কি এই পরিস্থিতি বা গণঅভ্যুত্থানের প্রয়োজনীয়তা হচ্ছিল? দেখেন, এই 15 বছরের দীর্ঘদিনের মানুষ যেই ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছে,
বারবার তো এগুলো বলি, এক্সটেন্ড করব না। এইটার ফলশ্রুতিতেই তো এই গণ অভ্যুত্থানটা হয়েছে। এর পরবর্তীতে বাংলাদেশের মানুষের হাতে একটা বড় সুযোগ এসেছিল যে বাংলাদেশকে আবার নতুন করে রিকনস্ট্রাক্ট করার, বাংলাদেশের যেই যেই জায়গায় এই স্বৈরতান্ত্রিক কাঠামোগুলো আছে সেগুলোকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ এসছিল। যারা এই দেশের মানুষগুলোকে এইভাবে অত্যাচার নিপীড়ন করেছে তাদের শাস্তি যদি আপনি একবার সুন্দরভাবে নিশ্চিত করার একটা প্রপার রোডম্যাপ নিশ্চিত করতে পারতেন, তাহলে এই জিনিসগুলো অন্য কোনো সরকার এসেও আর করতে পারতো না। একটা জিনিস আমি পজিটিভ হয়েছে আমি বলবো যে এই যে যারা মানে আইন শৃঙ্খলা বাহিনীর যাদের বিচার কার্য শুরু হয়েছে, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমি তো বিশ্বাস করি যে আর্মিতে যারা আছেন তারা অনেক বেশি দেশপ্রেমিক, তাদের মধ্যে সবাই তো আর করাপ্টেড না, বা সবাই শেখ হাসিনার নির্দেশে মানুষকে খুন করতে নামেনি। জুলাই গণ অভ্যুত্থানের সময় এমনও ছিল যে শেষ মুহূর্তে তারাই রিভোল্ট করেছে যে না আমরা এভাবে নির্বিচারে গুলি করব না, বলেই কিন্তু আর আলটিমেটলি শেখ হাসিনা এই কাজটা করতে পারে না এবং তাকে পালাইতে হয়েছে। তো সেই পরিস্থিতিতে এই বিচারগুলা যখন শুরু হয়েছে তখন এইটা আমি একদিক দিয়ে পজিটিভ মনে করি যে কিছু হইলো আমাদের এই প্রেশারটা, আপনারা আমাদেরকে ভালো মনে করেন খারাপ মনে করেন যতই বলেন যে আমরা বারবার একই কথা রিপিট করছি, আমরা অ্যাডামেন্ট বিহেভ করতেছি, ঘাউরামি করতেছি, কিন্তু আলটিমেটলি দিস হ্যাজ আ পজিটিভ ইফেক্ট। এরপরে কিন্তু কোনো প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি একদম ঢালাওভাবে রাজনৈতিকরণ করতে পারবেন না, আপনি তাকে রাজনৈতিক কারণে ব্যবহার করতে পারবেন না, তারা ভয় পাবে নিশ্চিত আপনি? আমি আশা করছি। আচ্ছা, এইটুকু তো আমি আশা করতে পারি, কারণ আজকে যে বিচারটা শুরু হয়েছে এই বিচারের যদি আমরা একটা মোটামুটি একটা ভালো লাইনে আসছে যেমন একটা স্বচ্ছতা দেখতে পাই, তাহলে আমরা এটা আশা করতেই পারি যে ভবিষ্যতে কেউ যদি একটা সাধারণ মানুষকে, একজন পুলিশকে বা একজন আর্মি অফিসিয়ালকে যদি বলে যে আপনি ওকে মারো, ওকে গুলি করো, ও রাস্তায় আন্দোলন করতেছে কেন, তখন সে বলবে যে দিস ইজ নট উইদিন দ্য ল অ্যান্ড আই ক্যানট ডু ইট জাস্ট বিকজ ইউ হ্যাভ অর্ডার্ড মি টু ডু সো। সো এটা আমাদের এক্সপেকটেশন। তো যেই কথাটাই ছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির নির্বাচনের দাবি, ওনারা শুরু থেকে এই দাবিটা করছেন, কিন্তু আমাদের যেটা প্রাথমিক দাবি ছিল সংস্কার, বিচার, তারপর নির্বাচন। তো সংস্কারের যেই জায়গাটা এসে আমরা আটকে আছি, যে প্রথম এবং প্রধান এই নির্বাচনী পরিবেশটা তৈরি করার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি ছিল সেটা ছিল হচ্ছে সংস্কার। এখন আপনার রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো বা হচ্ছে পুলিশ, এদেরকে যদি আপনি সংস্কারের আওতায় না আনেন, তারপরেও কিন্তু আপনার নির্বাচন ফেয়ার হচ্ছে কিনা, সেই 18 আর 24 রিপিটিশন হচ্ছে কিনা, সেটা কিন্তু প্রশ্ন আপনার থেকেই যাবে। ওই প্রশ্নের উত্তরও কিন্তু আপনাকে দিতে হবে। এই জায়গায় বসে আমি আলোচনা করব যে একই প্রশাসন, এই প্রশাসনে যারা প্রভাব বিস্তার করছে, আমরা তো সারাদিনই শুনছি এবং এটা বাস্তব, আপনি খোঁজ নিলেও জানতে পারবেন। এই যে ডিসি এনসিপি তো নতুন রাজনীতি করতে এসে বুঝে নাই যে এই ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ দিতে হবে, অমুক জায়গায় নিজের লোক বসাইতে হবে, তমুক জায়গায় নিজের লোক বসাতে হবে। যারা পুরানো রাজনীতি করে তারা তো পুরনো বন্দোবস্তের মধ্যে ওই জিনিসটা তারা জানে এবং তারা এই কাজটা প্রত্যেকটা জায়গায়, এমন মানে মাঝে মাঝে আমার বিভিন্ন জায়গায় কাজে এবং আপনারা সেটি প্রতিহত করতে পারেননি বা ঠেকাতে আমরা বুঝতেও পারি নাই প্রথমে আসলে, টু বি অনেস্ট। তারপর যখন বুঝতে এখন বুঝলাম যে এটা আসলে আলটিমেট গোলটা হচ্ছে ইলেকশনের রেজাল্টটা ইনফ্লুয়েন্স করা। আপনারা দুই পক্ষই মানে বিএনপি, এনসিপি, এমনকি জামাত ইসলাম সবাই কিছু উপদেষ্টাকে পক্ষপাতদুষ্ট বলেন। বিএনপি সম্ভবত একবার, সেটি লন্ডন বৈঠকের আগে 3 জন উপদেষ্টা পদত্যাগ চেয়েছিল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এখনকার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা। কিন্তু এনসিপি কাদেরকে পক্ষপাতদুষ্ট উপদেষ্টা বলে এটা আমরা জানি না, জামাতি বা কাদেরকে পক্ষপাতদুষ্ট উপদেষ্টা বলে সেটা আমরা জানি না, এবং বিএনপি এটি নিয়ে এখন কথা বলে না। এখন এই যে নির্বাচনী মুডে যদি সরকার যায়, তাহলে সেই পক্ষপাতদুষ্ট উপদেষ্টা থাকবেন নাকি থাকবেন না? আপনারা তাদেরকে এভাবে আড়াল করে কেন রাখছেন? এটা তো তাদের শপথেরও লঙ্ঘন। তারা তো বলেছিলেন যে তারা নন বায়াসড হয়ে দেশের প্রতি দায়বদ্ধ থাকবেন। সেই প্রসঙ্গে কথা বলবো আমরা। দর্শক, আশা করছি বিরতির পর জামাত নেতা মাহফুজুল হক আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমাদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। মাহফুজ ভাই হচ্ছেন জামাত ইসলামী শাহবাগ পশ্চিম থানার আমির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি। মাহফুজ ভাই, দুটো প্রশ্ন আপনার কাছে করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে পক্ষপাতদুষ্ট উপদেষ্টা কারা, তাদেরকে দিয়ে নির্বাচন হবে কিনা, এবং সরকার যে তত্ত্বাবধায়ক মোডে যাচ্ছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন? জি মাহফুজ ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন আমাকে, আপনি এভাবে বললেই হবে।
আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, ধন্যবাদ। দর্শক শ্রোতা আলোচক আছেন, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জানাচ্ছি যে প্রশ্নটা করেছেন, আসলে যে সরকার আছে বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকার কিনা, যে এই বিষয়ে আসলে আমরা মনে করি যে বর্তমান যে সরকার আছেন অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকার জাতিটা একটু কঠিন ক্রান্তিকালীন, যখন সরকার ১৭ বছর ধরে নির্যাতনের যে প্রভাব চালিয়েছে, আমাদের ফোন এবং যে আমরা আমরা আপনার শব্দ ঠিক মতো শুনতে পাচ্ছি না। আপনি যদি আরেকটা ফোন করে আমাদের প্রোডাকশন সেটি ঠিক করবে। আমি আপনাকে একটু থামাই। আমি ইস্তাফিল খোসলা আপনার কাছে আসতে চাই। এই পক্ষপাতদুষ্ট উপদেষ্টাদের নিয়েই কি নির্বাচনী মোডে যাচ্ছেন বা যেতে হচ্ছে আমাদের? দেখেন, আমি আপনার প্রশ্ন উত্তরটা এমনি দিব। কেয়ারটেকার মোডে যাওয়ার মানে যেতে বলা মূল কারণটাই কিন্তু আমরা বলছি যে সরকারের যে নির্দলীয় যে ক্যারেক্টারটা, এটা সামনে আসতে হবে। আংশিক দলীয় হলে হবে না। তার মানে সরকার এখনো নির্দলীয় মোডে নাই? না, বেসিক্যালি আপনি দেখেন, আপনি নিজেই বলেছেন, ঠিক আছে, এখানে যদি কোনো শঙ্কার জায়গা থাকে, এই শঙ্কার জায়গাগুলোকে নিরসন করতে হবে বেসিক্যালি। সো আমরা কিন্তু সেটাই বলছি যে নির্বাচন ব্যাপারে যেন কোনো শঙ্কা না থাকে এবং এই সরকারের নির্দলীয় চরিত্রটা যেন ম্যানিফেস্টেশন হয় সামনে, সেটা ভিত্তি করে কিন্তু আমরা কেয়ারটেকার মোডটার কথা বলছি। সো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটাই, যে এখানে যেন কোনো রকম শঙ্কার জায়গা না থাকে এবং প্রশ্নের জায়গা না থাকে, সন্দেহের জায়গা না থাকে, সেই জায়গাগুলো যেন নিরসন হয়ে যায় কমপ্লিটলি। তাহলে সেজন্য কি এই যে ধরেন আপনি যে বলছেন নির্দলীয় চেহারা, আপনি সরাসরি না বললে আমরা যেটা বুঝি যে দুইজন ছাত্র উপদেষ্টা আছেন যাদের বন্ধু বান্ধবরা বা সহযোদ্ধারা একটি দল গঠন করেছেন, হুমায়রাদের দল, এনসিপি, ফলে তারা থাকলে কি এই সরকার নির্দলীয় মুডে থাকতে পারবে? আমার ব্যক্তিগত মতামত, এটা নির্দলীয় চরিত্র যদি আপনার ফুটে তুলতে হয়, তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় এই কিছু কাজ আপনার করতেই হবে, ঠিক আছে। আর একটা বিষয় হলো, ধরেন একজন কিন্তু অলরেডি পদত্যাগ করে অলরেডি ওনার পার্টির দায়িত্ব নিয়েছেন, প্রধান হয়েছেন, তো উনি কিন্তু একটা এক্সাম্পল সেট করেছেন অলরেডি। সো এটা কিন্তু অলরেডি ইমপ্লাই করে যে কি করা উচিত। কিন্তু ধরেন নাহিদ যেটি করেছে, আসিফ বা মাহফুজ যদি দল করতে না চায়, মানে তারা যদি নির্বাচন করতে না চায়, তারা যদি এনসিপিতে যোগ দিতে না চায়, তাহলে আমি শেষ করি ওনাকে আপা, সেক্ষেত্রেও তাদের পদত্যাগ কেন করতে হবে? দেখেন, এখানে কোনো সন্দেহের অবকাশ রাখা যাবে না। আমি যেটা বলছি যে আপনার এখানে নির্বাচনটা খুব সেন্সিটিভ জিনিস। বাংলাদেশের প্রতিটি মানুষ কিন্তু মুখিয়ে আছে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দেখার জন্য। সেখানে আপনি কোনো শঙ্কার জায়গা কেন রাখবেন, সেটা হচ্ছে মূল কথা। কাজে আপনি যদি এমন কোনো স্টেপস নেন যেটার মধ্যে এই শঙ্কাগুলো নিরসন হয়ে যাবে, আপনার সেটাই নেওয়া উচিত। সেটা নেওয়া উচিত। জি, আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আসলে ইস্তাফিল খসরু যেটা বলার চেষ্টা করছে যে যাদের বিরুদ্ধে বা যাদের সঙ্গে রাজনৈতিক সখ্যতার অভিযোগ আছে তাদের পদত্যাগ করা উচিত। আচ্ছা, সহজ সত্যটা হচ্ছে উনারা আমাদের সংগ্রামের এবং এই বিপ্লবের পেছনে যেই আন্দোলনটা ছিল সেই আন্দোলনের সহযোদ্ধা ছিলেন, এটা তো কোনো সন্দেহ নাই। কিন্তু উনারা তো আমাদের রাজনৈতিক সহযোদ্ধা না। উনারা যদি রাজনীতিটা করতে চাইতেন তাহলে তো নাহিদ ভাইয়ের সাথে উনারাও নেমে আসতেন। আমরা তো এমনও শুনছি যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বা মাহফুজ আলম, উনাদের কেউ বিএনপিও জয়েন করতে পারে, বা উনারা ছেলে কেউ জামাত ইসলামও জয়েন করতে পারে। এখন উনারা যদি এনসিপি জয়েন করার সুযোগ বা ইচ্ছাই না থাকে, তাহলে উনাদেরকে কেন এই ট্যাগ করা হচ্ছে জাস্ট বিকজ উনারা আমাদের সাথে আন্দোলনে একসাথে ছিলেন? এখন আন্দোলনে থাকা অবস্থায় আমরা তো আসিফ নজরুল স্যারের গাইডেন্সও পেয়েছি, কিন্তু বস্তুত অনেকে তো ভাবে আসিফ নজরুল স্যার একটু বিএনপি ঘরানার, বা আমরা অন্যান্য যারা উপদেষ্টা আছেন। এখন আপনি যদি ট্যাগ করতে চান পার্টিকুলারলি এই গণ অভ্যুত্থানের যারা রিপ্রেজেন্টেটিভ, তাদেরকে আপনি কি কারণে বাদ দিতে চান সেটা আপনাকে মানে আসলে বলতে হবে। যদি এমন হয় যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বা মাহফুজ আলম
ওনারা স্পষ্ট করেন যে ওনারা এনসিপিতে যোগ দিচ্ছেন, যেটা আমি নিজে এনসিপিতে থেকে আমি শিওর না যে উনি বিএনপি জয়েন করবে না, জামাত জয়েন করবে না, এনসিপি করবে না, এবি পার্টি করবে। আই ডোন্ট নো। ধরেন টকশোর মঞ্চে যাই বলেন না কেন, আসিফ বা মাহফুজের সঙ্গে যে আপনাদের একটা ওনারা সরকারে থাকার পরেও সখ্যতা, আপনাদের দল গঠন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা, সেখানে একসাথে আড্ডা, সেখানে ছাগল মেরে খাওয়া বা চুরি করে খাওয়া, সেসব ঘটনা তো ঘটেছে। ফলে সেগুলো কি এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? ওইটা কিন্তু আমরা প্রথম থেকেই বলছি যে এই ওনাদের সাথে যে আমাদের যে সখ্যতাটা, যেই জায়গাটা, সেই বন্ধুত্বের জায়গাটা তো আন্দোলনের সময় থেকে আমাদের সাথে তাদের বন্ধুত্বের জায়গাটা তো ছিলই, কিন্তু সেইটা তো একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা। যেমন আপনি মনে করেন আমি একজন আইনজীবী, এখানে আমার সাথে আরো অন্যান্য যারা আইনজীবী আছেন, উপদেষ্টা পরিষদের যারা আইনজীবী আছেন, তাদের সাথে কি লেভেলের বিএনপির আইনজীবীদের সখ্যতা, মানে এটা তো একদম খালি চোখে দেখা। আদিলুর রহমান স্যার বলেন, রেজওয়ানা ম্যাডাম বলেন, এখন আমি ওনাদেরকে, আমি তো আমার জায়গায় বসে বলছি না যে ওনার সাথে উনি সারা রাত আড্ডা দিয়েছেন বা ওনার সাথে চাইলেই উনি অ্যাক্সেস পান ওনার কাছে যেতে। আমি তো আজ পর্যন্ত কোনোদিন, মানে হয়তো আমি ঢাকা ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড না বলে আমার সাথে হয়তো ওই বন্ধুত্বটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা মাহফুজ আলমের সাথে নাই, বা ওনার সাথে যারা একসাথে একই আন্দোলন করেছেন তাদের সখ্যতাটা বেশি। আমি তো যখন তখন উপদেষ্টাদের কাছে এক্সেস নিতেও যাই না, চাইও না, পাইও না। হ্যাঁ, তো যারা পায় অন্যান্য উপদেষ্টাদের কাছে, তারা যারা বিএনপি করে, তাহলে কি আপনি ওনাকে বিএনপি ট্যাগ দিবেন? মানে দিস ইজ হাউ ইট ইজ। এখন আপনি যতই ট্যাগিং এর, তো ধরেন দেওয়া হচ্ছে, ধরেন ডক্টর সালেউদ্দিন আহমেদ কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদ, তাদেরকে তো, বা আসিফ নজরুল, আমি জানি না আসিফ নজরুল কিনা, সম্ভবত সালেউদ্দিন আহমেদ এবং ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তো আমরা দেখেছি যে একসাথে ওনারা ক্লাসমেট। আমারই মানে ফ্রেন্ডের মা গান করেন, ওনার বাসায় ওনারা গান করছেন, আড্ডা দিচ্ছেন সারা রাত, বিভিন্ন প্রোগ্রামে আমরা একসাথে দেখা যায়। তো এই জিনিসটা না আসলে আপনার আস্থার জায়গাটাতে কেন সমস্যা হচ্ছে, ওই জায়গাটা আসলে চিন্তা করা উচিত। ধরেন উপদেষ্টা যেই কয়জনই আছেন, তাদের ব্যাপারে এনসিপির অনাস্থা বলেন বা বিএনপির অনাস্থা বলেন বা জামাতের অনাস্থা বলেন, এই আস্থার যেই কমতিটা, এটা কেন হচ্ছে সেই জায়গাটা আপনার অ্যাসেস করা উচিত। যেমন আমরা শুরু থেকে যা মনে করেন, আমার যদি এই জ্ঞানটাই থাকতো যে এই যে প্রশাসনের বিভিন্ন পদ পদবি ভাগাভাগির ব্যাপারটা, সেই জায়গাটা তো মাহফুজ আলম নিজে এসে বলেছেন যে শুরু থেকে বিএনপি আর জামাত কেউ 7 নিছে কেউ 3 নিছে রেশিও অনুযায়ী। মানে সেইটা তো উনি যদি আমাদের এতই বন্ধু হইতো, তাহলে তো উনি আমাদেরকেও ডেকে বলতো যে তোমরাও এটাতে পার্টিসিপেট করো। তো আমরা তো এই ভাগাভাগির পার্ট ছিলাম না, উনি আমাদের এতই বন্ধু ছিল। সম্পৃক্ততা নিয়ে অভিযোগ উঠেছিল না একদম শুরুতে? অভিযোগ এই যে প্রমাণ করতে পারবেন না তো, কারণ আসলে আমরা জানতামই না, আমার নলেজ নাই। বিএনপি বা জামাত সেটি প্রমাণ করতে পারবেন? এইটাই তো আমি বলছি যে আস্থার জায়গাটা, সংকটটা কোন জায়গায়, সেইটা আপনাকে অ্যাসেস করা উচিত, আমাদেরকেও অ্যাসেস করা উচিত যে কেন আমরা আস্থা রাখতে পারছি না। এটা তো ওনাদের কর্মকাণ্ড দিয়ে আজকে দেখেন, একটা জাতীয় সরকার করার কথা ছিল, কিন্তু সেখানে জাতীয় সরকার না করে করা হলো একটা অভ্যুত্থানের সরকার। তাদের দায়িত্ব ছিল, তারা কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের না, তাদের মোস্ট এক্সপেক্টেড ডিউটি ওয়াজ, তারা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ এবং আহত পরিবার, তাদের প্রতি তাদের যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ যে তাদেরকে একটা অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছে, সেই জায়গা থেকে তারা নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু তাদের কার্যক্রমের কারণেই তারা কেউ এইভাবে ট্যাগড হচ্ছে বা তাদেরকে অপসারণের প্রশ্ন আসছে। এইটা সবার জন্যই প্রযোজ্য। আবার এই যে জুলাই মাসের আগ পর্যন্ত আপনাদের যে বয়ান ছিল, আপনি দেখেন, ঠিক যেদিন মিটিংটা হলো তার আগ পর্যন্ত 3 জন উপদেষ্টার যে পদত্যাগ চাওয়ার যে দাবি বা যেই টোনে কথা, যেইভাবে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাইকে যেভাবে গালমন্দ করা হচ্ছিল এইখানে বসে বা বিভিন্ন টকশোতে বসে, সেই গালমন্দর টোন কি ঠিক ওই দিন মিটিং এর পরে কি আর আছে? এবং প্রধান উপদেষ্টারও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে বা ঐক্যমত্য কমিশনেও আপনি মিটিংগুলো তো সবাই ফলো করেছেন, এটা লাইভ দেখিয়েছে, সবাই একটা কথা বলে, শেষে যে একটা কথা, একজনের কথা এসে আটকে যায়। আমি পক্ষপাত দুষ্ট হওয়ার বিষয়টা, এই জন্য আমরা সবাই সবার জায়গা থেকে নিরপেক্ষ হওয়ার জন্য এখনো আবেদন করে যাচ্ছি, যেন এইভাবে আমাদের এই আতঙ্কে না থাকতে হয় যে নির্বাচনে মেকানিজম ক্রিয়েট করা হচ্ছে। মেকানিজম নিয়ে কথা বলবো। শাহ মাহফুজুল হক কি ওনাকে আমরা পাবো, বা আপনি শুনতে পাচ্ছেন মাহফুজ ভাই আমাদেরকে এবার পরিষ্কার? মাহফুজ ভাই, আপনাকে আগের প্রশ্নটার যদি একটু উত্তর দেন, যে পক্ষপাতদুষ্ট উপদেষ্টাদের নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে, আর একটা হচ্ছে তত্ত্বাবধায়ক মুডে এই সরকার চলে গেল কিনা। জি ধন্যবাদ।
আপনাকে এবং আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সম্মানিত শ্রোতা মন্ডলী এবং সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে প্রশ্নটা আপনি তুলেছেন এটা আসলে এখন অনেকের কাছে প্রশ্নটা আছে, শোনা যাচ্ছে। তবে আমরা চাই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশার একটা সরকার, জনগণকে বাংলাদেশের ক্রান্তিকালে এসে ওনারা দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা ওনাদের রাস্তা রাখতে আমরা আশা করি যে ওনারা যে কমিটমেন্ট দিয়েছেন একটা সুস্থ সুন্দর নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের ব্যক্তি তিনি বলেছেন যে এটা একটা রোল মডেল হবে নির্বাচনটা। তো সেজন্য আমরা সেই প্রধান উপদেষ্টার সেই আশ্বাস এবং কমিটমেন্ট আমরা সেক্ষেত্রে রাখতে রাখতে চাই। তবে ইতিমধ্যে তো আমাকে এই বিষয়টি প্রশ্ন তুলেছেন যে আমাদের যারা অন্যান্য উপদেষ্টা, যারা সরকারও আছেন, আবার বিভিন্ন দলের উপদেষ্টা হিসেবেও কাজ করতেছেন, তাদের পদত্যাগের বিষয় এটা সরকার অবশ্যই নেবে, যাতে করে জনগণের গ্রহণযোগ্য সুস্থ নির্বাচন প্রত্যাশা করে। এবং গত 17 বছর অনেক তরুণ যুবক ভোট দিতে পারে নাই, জীবনে প্রথম ভোট দিল, তাদের ভোটটা যেন বায়াস নেই, কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন না, জনগণের মতামত এটা সব প্রতিফলিত হয়। মাহফুজা, আপনি যদি শুনতে পান আরেকটা প্রশ্ন করে ফেলি। উপদেষ্টা মাহফুজ আলম দুদিন আগে বলেছেন যে আরো খারাপ পরিস্থিতি হতে পারে দেশে, মানে সেটার একটা আশঙ্কার কথা বলা হচ্ছে। এইটা আসলে উনি কেন বললেন? আপনারাও কি রাজনৈতিক উত্তাপ বিভেদ সেটাকে আরো বাড়বে এবং পরিস্থিতি কি সত্যি সত্যি আমাদের, মানে বাংলাদেশের, আমাদের সরকারের, আমাদের প্রশাসনের নিয়ন্ত্রণে আছে বা থাকছে? আসলে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলতে পারবেন, তিনি কখন কোন কথা বলেন, কিসের ভিত্তিতে বলেন, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। তো আমরা আশা করি উনি নিশ্চয় ব্যাখ্যা দিবেন। তো আমরা মনে করি না, আমরা মনে করি এখন পর্যন্ত দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ বা যেটা আছে, দুই একটা জায়গায় বিচ্যুতি থাকতে পারে, বিচ্যুতি থাকতে পারে, যেহেতু 17 বছরের একটা প্রশাসন, সাজানো গোছানো ফেস্টিভালদের প্রশাসন, এবং সব জায়গায় কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, চেষ্টা করতেছে, কিন্তু আমরা এটাকে পরিস্থিতি বা সিচুয়েশন সরকার নিয়ন্ত্রণে আছে। এবং সরকার যদি আরো আন্তরিক হয়, রাজনৈতিক দলগুলো যেভাবে সহযোগিতা করতেছেন আরো সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি সিচুয়েশন ক্রিয়েট হবে না বা কোনো প্রবলেম জি জি, আমি একটু হুমায়রা এই প্রশ্নটা আপনাকেও করতে চাই। তার আগে একটু ইসরাফিল খোসা, আপনি যদি একটু বলেন যে উপদেষ্টা মাহফুজ এই যে আরো খারাপ পরিস্থিতির আশঙ্কার কথা বললেন সরকারের ক্যাবিনেটে বসে, সেটা আসলে কি মিন করে? ধরেন আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার নানান ধরনের ষড়যন্ত্র তত্ত্বের কথা আমরা শুনি, আমাদের জিওপলিটিক্যাল লোকেশন, আমাদের আশপাশের দেশ, আমাদের প্রতিবেশীদের উত্তেজনা, মিয়ানমারের কথা যদি ভাবি, ভারতের কথা যদি ভাবি, ফলে সব মিলিয়ে কি পরিস্থিতি আসলে খারাপ হতে পারে এবং সেটি কিভাবে আমরা মোকাবেলা করব? দেখেন, প্রথমত উপদেষ্টা মাহফুজ সাহেব কেন কথাটা বলেছেন, এটা ওনার র্যাশনালিটি উনি দিতে পারবেন। হ্যাঁ, তবে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের একটা বক্তব্য আসে, একটা শঙ্কার সৃষ্টি হয় যে কি ধরনের ডিসরাপশন হতে পারে, পরিস্থিতি কিভাবে খারাপ হতে পারে, ডোমেস্টিক্যালি না অন্য কিছুভাবে। এবং এটা দায়িত্ব কিন্তু সরকারের, আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে রাখার দায়িত্ব সরকারের, এবং বেসিক ডোমেস্টিক কি কি ইস্যুস আছে এগুলো কিন্তু কন্ট্রোল রাখার দায়িত্ব সরকারের কাছে। প্রথমত ওনাকে এটা ক্ল্যারিফাই করতে হবে কিসের ভিত্তিতে এটা বললেন। হ্যাঁ, উনি কি রাজনৈতিক উত্তাপের কথা বলছেন না অন্য কিছু কথা বলছেন? অ্যাট দিস পয়েন্ট আমি রাজনৈতিক উত্তাপের কিছু দেখছি না, কারণ আমরা নির্বাচনে কিন্তু রোড ম্যাপ ঘোষণা হয়ে গেছে, আমরা কিন্তু নির্বাচনী ট্রেনে উঠে গেছি, সকল দল কিন্তু এখন নির্বাচনে কাজ করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তাই করছে কিন্তু, ঠিক আছে। এবং আমরা প্রতিটা বার কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার যিনি আছেন উনি কিন্তু বারবার বলেছেন, পুনরাবৃত্তি করছেন যে আমরা একটা নির্বাচনের দিকেই যাচ্ছি, কিন্তু এটা ওনার প্রতিবারই উনি ব্যক্ত করেছেন। কাজে এখানে অবিশ্বাসে কোনো আমি জায়গা দেখছি না।
ঠিক আছে, কাজে আমরা বাংলা জাতীয়তাবাদ পুরো এখানে কিন্তু আমাদের পুরোপুরি ফেইথ আছে যে আমরা নির্বাচনের প্রসেসে আছি। কাজে বিষয়টা কি এটা একটা বুঝার, এটা ব্যাখ্যার একটা বিষয় আছে। খুব বড় চ্যালেঞ্জ আপনি দেখেন না? আমি আপাতত দেখছি না, কারণ আমরা দেখছি যে আমরা একটা নির্বাচনী অলরেডি ট্রেনে আছি, ওইদিকে আমরা মুভ করছি, প্রতিটি দল কিন্তু নির্বাচনী মোটামুটি প্রচারণায় নেমে গেছে। হুমায়রা, আপনি কি এখানে একটু ছোট্ট করে অ্যাড করবেন যে পরিস্থিতি কি আসলে খারাপ হতে পারে সামনের দিনে আরো? আপনাদের পূর্বাভাস কি ছোট করে? আমি মনে করি যে এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে এখনো সুযোগ আছে যে যেহেতু ঐকমত্য কমিশনে আমরা অনেকগুলো প্রস্তাবে একমত হতে পেরেছি, যদিও এটার কার্যকারিতার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রপার নোটিফিকেশন আমরা এখনো পাই নাই যে এটা কিভাবে আইনি ভিত্তি দেওয়া হবে, কিভাবে কার্যকর করা হবে, সেই বিষয়ে আমাদের কয়েকটা দাবি আছে। ওই দাবিগুলো যদি আমরা একটা প্রপার একটা নির্দেশনা পাই যে এইভাবে এই জিনিসটার ডিসিশনটা হলে আমাদের এটা এনশিওর করা হবে যে এটার আইনি ভিত্তি তো পাওয়া যাবে বা এটার কার্যকারী করা হবে ভবিষ্যতে, সেইটার বেসিসে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে রাজি। তো এই যে একটা ঐক্যের জায়গাটা যদি ঠিক থাকে, এমন না যে কেউ কারো এগেনস্টে কন্টেস্ট করব না, আমরা একজন আরেকজনের এগেনস্টে ভেরি হার্ডলি কন্টেস্ট করতে রাজি আছি, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। তবে এইটা ঠিক যে পরাশক্তির যেই শব্দগুলো, যেই বয়ানগুলো, যেই ন্যারেটিভগুলো, যেই ফোন কল আমরা ওভারহেয়ার করতে পারছি, সেইগুলা একটু শঙ্কাজনক। কারণ বারবার বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, বিভিন্ন জায়গায় বারবার আগুন লাগা, কোনো কিছুকেই আসলে মানে উড়িয়ে দেয়া যায় না, একটা ভয়ের জায়গা আছে। যে আমরা একটা বিরতি নিই, বিরতির পর দর্শক একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমরা কথা বলছি সমসাময়িক পরিস্থিতি নিয়ে। আবার ইলেকশন কমিশনের বিরুদ্ধে তো হুমায়রা আপনাদের অভিযোগ আগে থেকেই ছিল। হাসনাত আব্দুল্লাহ আবারও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করেছেন, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। উদাহরণ হিসেবে উনি ডিসি এসপিদের ভাগাভাগির কথা বলছেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, আপনাদের প্রতীক বরাদ্দ দেওয়া না দেওয়া। এই সময়ে এসেও কি আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা সম্ভব? এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত গল্প আমরা জানি, সেখানে কোনো না কোনো একটা পক্ষ সরকারে ছিল এবং তারা একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দুষ্টাচরণ করেছে। প্রফেসর ইউনূসের সরকার কোন দলের পক্ষে প্রতিপক্ষপাতমূলক আচরণ করবে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে এবার? এইটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। এটা আমি আবার করে বলা না বলা একই কথা। জুলাইয়ের পরের পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু সবগুলা দলই, বড় দল যেগুলো আছে, তারা তো আসলে শুরু থেকেই ইলেকশন ফোকাস। আমরা তো সংস্কার ফোকাস ছিলাম, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা আমরা কখনোই এখন পর্যন্ত আমরা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির দিকে ফোকাস আসলে মনে হয় করতে পারি নাই। কিন্তু যারা করেছে তারা এই যে জোট করা থেকে শুরু করে এখন, আপনি একদম ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখেন, মানে আমি কেন অভিযোগ না, এক্সাম্পল হিসেবে জিনিসটা আমার বক্তব্যের সাপোর্টে কেন বলছি। এই যে একটা নতুন কথা আসলো যে জোট হলেও যেই দল তার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে। আমি হুমায়রা নূর, আপনি মিশু ভাই, আমি যদি একটা ইনস্টিটিউশন, আমরা একটা টিম হয়ে বা একটা গেম একটা টিম হয়েও কাজ করি, ইউ উড লাইক টু হ্যাভ ইউর ওন নেম টু বি রিপ্রেজেন্টেড, রাইট? আপনার নিজের নামে আপনি বড় হইতে চাবেন। আমার ফ্যামিলি যাই হোক, আমি তো চাই আমার নিজের নামে আমি বড় হইতে। দ্যাটস ওয়াই আমি ডাক্তার নামে আমি অ্যাডভোকেট হয়েছি, তাই না? সো ওই জায়গাটা দেখা, কিন্তু এইটা নিয়ে আপত্তি যে প্রতীক, জোটের প্রতীক একটা হবে, এইটা তো একটা অদ্ভুত ব্যাপার যে কেন এটা চাবে তারা, যেই দল সে তো নিজের প্রতীক নিয়েই ইলেকশন করতে চাওয়া উচিত। বিএনপি সেটির ব্যাখ্যা দিয়েছে। বিএনপি বলছে এটি বিএনপির চাওয়া না, কিন্তু বিএনপির সঙ্গে দীর্ঘদিন রাজপথে থাকা যে সমস্ত ছোট ছোট দলগুলো ছিল, তারা যদি মনে করে যে ধানের শীষ থাকলে তার নির্বাচনের বিজয় ত্বরান্বিত হয়, সেই কারণে বিএনপি বলেছে না। এই ওনারাও যদি এটা মনে করেন, সেটাও তো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যে ইলেকশনে জেতার জন্য ছোট ছোট দলগুলোকে বা অনেকগুলো দলগুলোকে আপনি এই যে এখানে বসে 10টা দলকে নিয়ে আপনি যদি কথা বলতেও বসেন, শুধুমাত্র আপনাকে ওই অ্যাসিওরেন্সটা দেওয়ার জন্য। ধরেন উদাহরণস্বরূপ আমরা যদি গণসংহতি আন্দোলনের কথা ভাবি, ধরেন জোনায়েদ সাকি
তার দলের প্রতীক বাদ দিয়ে ধানের শীষ প্রতীক ইলেকশন করছে, সেটি আপনাদের জন্য, আপনারা যদি আলাদা নির্বাচন করেন সেখানে আপনাদের জেতাটা বেশি টাফ। রাদার জোনায়েদ সাকিব যদি তার নিজস্ব প্রতীক নিয়ে ইলেকশন করেন তাহলে সেখানে আপনাদের প্রতিদ্বন্দ্বিতাটা বেশি করতে পারবেন, এরকম না। আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতার বিষয়, আমি যেমন ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন, আমি যেমন জানি যে উনি প্রথম থেকে জোটের জায়গায় উনি এই বিষয়টা ক্লিয়ার ছিলেন যে উনি মাথাল নিয়েই ইলেকশন করবেন উনি জোটে গেলেও। এইটা নিয়ে উনি বিএনপির সাথে উনার আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ক্লিয়ার ছিল। আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি। আচ্ছা, আর অন্যদের কথা যেটা বলছি যে কম্পিটিশনের জায়গাটা, যেমন আমাকে যদি বলেন যে আমি যদি সামনে যদি জামাত ইসলাম বা বিএনপি বা কারোর সাথে যদি জোটে যাই, ওনারা যারা মোর স্ট্যাবলিশড পলিটিক্যাল পার্টি দেন আস, তাহলে আমি ওনাদের সাথে বেশি ভোট পাওয়ার। আচ্ছা, এই জায়গাটা তো, এটা তো মানে মানুষ প্রতীক দেখে ভোট দেয়, সেই জন্য হয়তো আপনারা ওই যায়। আমি যেই প্রতীকটার ন্যায্য দাবিদার, আমি আইনি ব্যাখ্যা দিচ্ছি, যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছি, যেইটার কারণে মানুষ আমাদেরকে সমর্থন করছে যে হ্যাঁ মানুষই কিন্তু ওই প্রতীকটা আমাদেরকে, ওই যে আমাদের জরিপের মধ্যে মানুষ প্রতীক, ওই শাপলা প্রতীক, ওইটা আমাদেরকে দিবে না। ওটা নিশ্চয়ই হয়তো দেবে, কারণও ব্যাখ্যা দিবে না, দেবে কোন একটা নেগোসিয়েশন আপনাদের সঙ্গে হচ্ছে। আমি একটু তার মানে কি প্রতীকের একটা ব্যাপার আছে। মাহফুজ ভাই, আপনি যদি শুনতে পান, বিএনপি, ইবনে সিনা, ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক হাসপাতাল, এই তিনটি প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রতিষ্ঠান উল্লেখ করে তাদের কর্মকর্তা কর্মচারীরা যেন নির্বাচনী দায়িত্ব পালন করতে না পারেন সে আবেদন বা অনুরোধ জানিয়েছেন। নির্বাচন কমিশন এটার উত্তর দেয়নি, কিন্তু জামাত ইসলামী স্বপ্নহিত হয়ে এটার উত্তর দিয়েছে এবং তারা বলছে তারা বিএনপি এই প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করায় জামাত গভীরভাবে উদ্বিগ্ন। প্রশ্ন হচ্ছে কেন? জি জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আসলে এটা তো আমাদের বন্ধু প্রতিম সংগঠন দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, ফাঁসের মঞ্চে জ্বলেছি, আইনগর হাজার হাজার মামলা আমাদের উপর দিয়ে হয়েছে, নির্যাতন অত্যাচার তীব্র হয়েছে, জামাত ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এরকম পরিস্থিতি আমরা পার করে এসেছি আন্দোলন সংগ্রামী ঐক্যবদ্ধভাবে। আর নতুন বাংলাদেশে এসে আমাদেরকে আবার সেই পুরাতন আওয়ামী লীগের বয়ান, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেটা যেভাবে জামাতকে ঘায়েল করার চেষ্টা করেছে, সেরকম বক্তব্য বিবৃতি আমাদের বন্ধু সংগঠনের মুখে শোনা যায়। এটা তাদের জন্য দুর্ভাগ্য, আমরা সেটা কল্পনা করি না বা কামনা করি না। আমরা মনে করি যে একটা নতুন বাংলাদেশের নতুন একটা সুযোগ এসেছে, সবাই মিলে এই বাংলাদেশের পক্ষে যে শক্তিগুলো আছে সবাই মিলে কাজ করবেন এবং পরস্পরের মধ্যে প্রতিযোগিতা থাকবে, পরস্পরের মধ্যে অবশ্যই মানে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু সেটা একটা সুস্থ ধারার এবং সবার মধ্যে আন্তরিক পরিবেশে হবে, যে যাকে জনগণ গ্রহণ করবে, যার কর্মকাণ্ড জনগ্রহণ করবে, সে সরকার গঠন করবে। কিন্তু সেজন্য ধরেন ইসলামী ব্যাংক হাসপাতাল কিংবা ইবনে সিনার কর্মকর্তা কর্মচারীদেরকে ভোটের ডিউটি করাতেই হবে কেন? বা এগুলোকে আসলে জামাতের প্রতিষ্ঠান? জি, এখন এটা তো বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে আছে, অনেক ব্যক্তির মালিকানা, সেই ব্যক্তি মালিকানার কারণে সেই ব্যক্তি হয়তো কোন একটা দল করে, এখন সেটা কি দলীয় প্রতিষ্ঠান হয়ে যায় কিনা? এখন ঢাকা ব্যাংক আমাদের মির্জা আব্বাস সাহেব মালিকানা, এখন তো এটা কি বিএনপির প্রতিষ্ঠান কিনা? তাহলে সেটা ওনাদেরকে ব্যাখ্যা দিতে হবে। অনেক প্রতিষ্ঠানে তো আছে, অনেকে পরিচালনা করে, অনেকের মালিকানা আছে, এখন সেটা কি দলীয় প্রতিষ্ঠান হয়ে যায় কিনা? তো এখন তো আমাদের ইবনে সিনাতে বা ইসলামী ব্যাংকে বাংলাদেশের জামাত ইসলামের লোকজন চাকরি করে বা এখানে উদ্যোক্তাদের মধ্যে তারা ছিলেন, এখন সেই কারণে কি এটা দলীয় প্রতিষ্ঠান হয়ে গেল কিনা? এখন এইভাবে যদি বাদ দিতে হয় তাহলে অনেক প্রতিষ্ঠানকে বাদ দিতে হবে, এবং এটা ওনারা একটা তালিকা দিয়েছে, আমরা একটা তালিকা দিব, আমরাও আপত্তি জানাবো। তখন সেখানে তাহলে এইভাবে সবাইকে বাদ দিয়ে যদি নিরপেক্ষ লোক কাউকে পাই বা কাছ থেকে বা কোথা থেকে নিয়ে আসবে, নিয়ে আসতে পারে, নিয়ে আসা আমাদের আপত্তি নেই। কিন্তু যদি সেটা যদি জামাতের এই লোকগুলো জামাতের পছন্দ করে, কিছু লোক চাকরি করে, এই জন্য যদি এই প্রতিষ্ঠান জামাতের হয়ে যায়, ইবনে সিনা জামাতের হয়ে যায়, বা ইসলামী ব্যাংকে হিন্দুদের বেশি অ্যাকাউন্ট, হিন্দুরা বেশি লেনদেন করে, তো এখন ইবনে সিনাতে সবাই চিকিৎসা গ্রহণ করার জন্য যায়। আমাদের বিএনপির লোকজনও দেখতাম, আমাদের মির্জা বকরুল সাহেব বা বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সময় দেখেছি চিকিৎসা গ্রহণ করতে যান।
তো এখন সেটা যদি জামাতের প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে তো আসলে কিছু বলার নাই। একদম পরিষ্কার আপনার বক্তব্য, আমার হাতে একদম সময় নেই। ইসরাফিল খসরু, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এরকম ধরনের আপনারা একটা তালিকা দিয়েছেন, জামাত নেতা বলছেন তারা একটা তালিকা দিবেন, এর আগে সরকারের কাছে এটিও বলা হয়েছে, আপনারাই বলেছেন যে 14, 18 বা 24-এর নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদেরকেও যেন এই নির্বাচনে দায়িত্ব পালন করতে না দেয়া হয়। তাইলে নির্বাচনটা করবে কারা? এই বিশাল লোকবল কোথা থেকে আসবে? এবং এটাও ইলেকশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ কিনা? ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ। আপনার ইলেকশন কমিশনের সাথে তো আপনার ক্যাপাসিটি বিল্ডিং প্রশাসনেরও করতে হবে, কারণ ইলেকশন কমিশনকে ইভেন্চুয়ালি প্রশাসনকে ইউজ করতে হবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। কাজে এখানে একটা তো বেসিক কনসার্নের জায়গা আছে। এবং আমরা কিন্তু কেয়ারটেকার মোডের কথা এই জন্যই বলছি, তারা এই সরকার যখন কেয়ারটেকার মোডে চলে যাবে তখন নির্বাচনটা হচ্ছে মূল ফোকাস। তো পুরো রিসোর্স বিল্ডিংটা ওখানে যাবে, ক্যাপাসিটি বিল্ডিংটা ওখানেই যাবে। সেটা হচ্ছে আমাদের মূল চিন্তাভাবনা। আর আমাদের ভাই যেটা বললেন, প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে তাদের কোনো নির্বাচনী কাজে তাদেরকে ইনভলভ করা উচিত না, এটা আমার ব্যক্তিগত মতামত, যদি যে কোনো দলই হোক। ঠিক আছে, কাজে দিস ইজ বিকজ আপনার নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতার কিন্তু একটা বিশাল বড় জায়গা আছে, এখানে আপনি কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারবেন না। কাজে এখানে শঙ্কাটা হচ্ছে গিয়ে বেসিক্যালি যে আপনার ইলেকশন কমিশনকে যখন আপনি ক্যাপাসিটি বিল্ডিং করছেন, ইকুয়ালি যদি প্রশাসনিক ক্যাপাসিটি বিল্ডিং না হয়, ওই ক্ষেত্রে আপনি সার্ভিস ডেলিভারি কেমনে করবেন, ইলেকশনটাকে কেমনে কন্ডাক্ট করবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে সকল দল কিন্তু, স্পেশালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু বলতে সরকারকে পূর্ণ সহযোগিতা করতে রাজি আছে এবং ফুল সাপোর্টটা আমরা দিতে রাজি আছি। কাজে এইখানে এই জন্যই ক্যাটেগরি মোডের কথা আমরা বারবার বলছি কিন্তু। জি জি, অনেক ধন্যবাদ ইসরাফিল খসরু, ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুন নূর, ধন্যবাদ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।